আসসালামু আলাইকুম। খুশিদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। নির্বাচনের জন্য দেশ যথেষ্ট স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে নির্বাচন। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য রোডম্যাপ প্রণয়ন, দাতাদের সমর্থন অব্যাহত রাখা সহ 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে চলমান আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশ ক্রান্তিকাল পার করলেও জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। তাই আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। Now we are ready for another transition in our political history. We have announced the time for election. And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়ে অমানবিক জীবন পার করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্যাতনের কবলে যদি সব রোহিঙ্গা তাদের ভূমি থেকে বিতাড়িত হয় তাহলে সেটা হবে বিশ্বের জন্য ঐতিহাসিক পরাজয়। তাই এই সংকট মোকাবেলায় মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। We hope we can work out a solution to the Rohingya problem, to let them go back to their own home as a part of this transition process that we are going through. I acknowledge the continued support, assistance and solidarity of the donors, our partners, UN agencies, international organizations and friends across the globe to the Rohingyas sheltered in Bangladesh. We greatly value your compassion and continued partnership for the Rohingyas. Your continued support will remain pivotal and exigent until they return home. নিউ ইয়র্কে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক সম্মেলনকে সফল করতে এই স্টেক হোল্ডার ডায়ালগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সীমান্তের ওপারেই অনুপ্রবেশের জন্য অপেক্ষায় আছে প্রায় 1.5 লক্ষাধিক রোহিঙ্গা। শুধু আশ্বাসই নয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে দরকার অংশীজনদের কার্যকরী পদক্ষেপ। রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এই সম্মেলনে এই সংকট আরও গভীর হওয়ার আগেই প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ইনানী, কক্সবাজার। কোনো পক্ষকে বাদ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, আরাকান আর্মি এবং মিয়ানমার সরকার উভয়ের সাথেই এ নিয়ে আলোচনা চলছে। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সকল রাজনৈতিক দল রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের নেওয়া উদ্যোগকে সমর্থন জানিয়েছে দাবি করে ডক্টর খলিলুর বলেন, নির্বাচিত সরকারও এই প্রক্রিয়া অব্যাহত রাখবে। রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর ছিল না জানিয়ে তিনি বলেন, সরকার 1 বছরের চেষ্টায় তাদের একত্রিত করেছে। জাতিসংঘের রোহিঙ্গারা তো সদস্য না, সেই কনফারেন্সে তাদের রিপ্রেজেন্টেশন হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনি নায়ক ছাড়া নাটক করছেন, এটা তো হয় না। তার ভয়েসটা তো আনতে হবে। কনফিডেন্স বিল্ডিং প্রসেসে আমরা কিছু উদ্যোগ আমরা নিচ্ছি। আমি ডিটেইল বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করবেন না। যখন এটা একটা জায়গাতে আসবে তখন আমরা সবাইকে বলবো। এবং এই কনফিডেন্স বিল্ডিং মেজারে যারা পক্ষ আছেন সকলেই থাকবেন। আপনি কাউকে বাদ দিয়ে কনফিডেন্স বিল্ডিং করতে পারবেন না। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে 17 বছরের সেই অপেক্ষা শেষ হবে, এমন আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বলেন, দেশ শাসনের যত পন্থা আছে তার মধ্যে গণতন্ত্রই সবচেয়ে উত্তম, তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র বাস্তবায়নে বন্দুকের গুলি নয়, বরং প্রয়োজন
ভোটের অস্ত্র। জানান, গণতন্ত্র ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে উদ্দেশ্যে বাস্তবায়নে কাজ করছে বিএনপি। দেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি, কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়ে গেছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার বিলম্ব হলে পিছিয়ে পড়বে বিচার ব্যবস্থা। বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জেলা লিগাল এইড কমিটির ভূমিকা শীর্ষক জাতীয় কনফারেন্সে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে হলে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হতে হবে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দেশে প্রতি বছর 5 লাখ মামলা হয়, তার মধ্যে 2 লাখ মামলা লিগাল এইডের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব। মামলা জট কমাতে অল্প খরচে বেশি মানুষকে সেবা দিতে লিগাল এইড কার্যকর ভূমিকা রাখতে পারে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা জরুরি। একই সাথে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। Judiciary, as a fully functioning constitutional organ of the state, will continue, and indeed must continue, to stand shoulder to shoulder with all relevant stakeholders in this journey, confident that the reforms of today will be the legacy of tomorrow. জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর আগে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, তৎকালীন ডিবি প্রধান হারুনের সাথে তার যোগসাজশ ছিল। হত্যাকাণ্ডে তিনি অর্থেরও যোগান দিয়েছেন। আর আসামি পক্ষের আইনজীবী জানান, তৌহিদ আফ্রিদি অসুস্থ, এ মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। আফ্রিদি ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট 25 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। মাননীয় আদালতে আমরা বলেছি, এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না, কোনো না কোনো কারণে ভুলবশত এই মামলায় তারা সম্পৃক্ত হয়েছেন। 7 দিন রিমান্ড চাওয়া ছিল, 5 দিন রিমান্ড চেয়েছেন এবং আজকে জামিন নামঞ্জুর করেছেন। সে আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া 21 শিক্ষার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। যাচাই বাছাই শেষে কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। এরপরই পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এদিকে নিয়ম লঙ্ঘন করে মধ্যরাতে অন্য হলে অবস্থান করায় ক্ষমা চেয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আনুষ্ঠানিক প্রচারের সুযোগ না থাকলেও ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘন, প্রশাসনের নিরপেক্ষতা ও নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও করছেন প্রার্থীরা। গুপ্ত সংগঠন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে, প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে। আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে, যেই গ্রুপগুলোর নাম আমরা বলেছি। সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে
যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে চান এইগুলো সম্পর্কে ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে। আমরা আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করছি সবাই জুলাইয়ের সহযোদ্ধা। তো আমরা এই ধরনের আইডিয়াগুলো নিয়ে প্রতিযোগিতা করি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। এদিকে নিয়ম লঙ্ঘন করে মধ্যরাতে অন্য হলে অবস্থান করায় ক্ষমা চেয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালানো যাবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। যে কোনো জায়গায় নির্বাচনী আচরণবিধি ভাঙা কিংবা নির্বাচনী প্রচার কার্যে যদি কোনো অসমতা দেখা দেয়, বৈষম্য দেখা দেয়, আমাদের কাছে সেটা লিখিত অভিযোগ আসলে পদ্ধতিগতভাবে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 21 শিক্ষার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে বলে জানিয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিতর্কিত মন্তব্যের জেরে দলের কাছে কারণ দর্শানো নোটিশের উত্তর দিয়ে সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। হাইকোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ করবেন না তিনি। ফজলুর রহমান বলেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এদেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার তার রয়েছে, মৃত্যুকে ভয় পান না উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, তিনি মবের শিকার হবার আশঙ্কায় রয়েছেন। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে রোববার তাকে কারণ দর্শানো নোটিশ পাঠায় বিএনপি। আমি যে কথা বলছি ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো। তারা আমাকে জুতা মারবে না, মিছিল করবে, এটা করুক গিয়া, বা প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমি কিছু বলে থাকি তারা গিয়ে মামলা করুক আমার বিরুদ্ধে। আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার নাই। দল আমাকে একটা শোকজ করতেই পারে, এটা আমি উত্তর দিব, সেটা দলের সঙ্গে আমার ব্যাপার, তখন দেখা যাবে। এখন পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি, এখন পর্যন্ত আমি চেয়ারপারসনের উপদেষ্টা। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সদস্যরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেটের ভেতরে ছিলেন। স্থানীয় সময় রোববার বিকেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দল এই ঘটনা ঘটায়। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলম জানান, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীরা কনসুলেটের সামনে দীর্ঘ সময় ধরে চিৎকার চেঁচামেচি করে পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। উচ্ছৃঙ্খল ঘটনায় জড়িত দুজনকে পুলিশ আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়। রোববার বিকেলে নিউ ইয়র্ক সফররত উপদেষ্টা মাহফুজ আলম জুলাই গণ অভ্যুত্থানে নিয়ে একটি আলোচনা সভায় যোগ দিতে কনসুলেটে আসেন। কনসাল জেনারেল মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং হেড অফ চেন্সারি ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বক্তব্য রাখেন। এ সময় কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন। মাহফুজ আলম তার বক্তব্যে বলে, প্রবাসে এ ধরনের ঘটনায় কারা জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা খুঁজে দেখবে। এছাড়াও তিনি বলেন, বাংলাদেশের শিগগিরই অনলাইন পোর্টালগুলোর জন্য একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। প্রায় 2 ঘন্টা ধরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাহফুজ আলম। নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগে বাংলাদেশি এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার রাতে লাগুয়ার্ডিয়া মেরিওট হোটেলে সাবেক সোসাইটি কর্মকর্তাদের এক পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালে বলরুমের বাইরে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন ফরিদ আলম। রাত 11টার দিকে নিউ ইয়র্কের লাগুয়ার্ডিয়া মেরিওট হোটেলের সামনে দেখা যায় কমিউনিটির বহু মানুষের জটলা, আর বাইরে একাধিক পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স। তবে একটু পরেই বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজকে মারধর করার অভিযোগে অনলাইন পত্রিকা বাংলা প্রেসের সম্পাদক সাবেদ সাথীকে পেছনে হাতমোড়া দিয়ে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। পরে স্থানীয়ভাবে অনিক রাজের অভিভাবক হিসেবে পরিচিত ব্যবসায়ী শাহনেওয়াজ জানান, অনিক রাজ সহ আরও একজনকে মারধর করে সাবেদ সাথী।
ও সাডেনলি পট করে অনেকটা একটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিলে অনেক ধাক্কা খেয়ে যখন সরে গেছে সে পট করে জাহেদও একটু এগিয়ে গেছে, তখন অনেক এবং জাহেদের দুইজনের গলার উপরে ধাম ধাম করে দুইটা ঘুষি মারছে, ঘুষি মারা দৌড় দিয়ে সে এর ভিতরে ঢুকে চলে গেছে, ভিতরে ঢুকে যে চুপ করে পলায় গেছে, পিছন দিক থেকে পলায় চলে যেতে যাচ্ছিল কিন্তু পিছনে কোনো গেট নাই। শাহনেওয়াজের অভিযোগ, গ্রেপ্তারকৃত সাংবাদিক অর্থ আদায়ের জন্য মাঝে মধ্যেই নানাজনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে থাকে। ওই লেখি লোকের কাছে পয়সা নেওয়ার জন্য, সে কথার কথা আপনি একটা বিজনেসম্যান, এখন আপনার সম্পর্কে যখন আমি একটা খারাপ কথা লিখবো তখন আপনি দেখবেন যে আমার মেয়ে কালকে বিয়ে হবে, আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি, সুতরাং মেয়ে পক্ষ যদি জানে যে আমার সম্পর্কে বাজে কথা লেখা হচ্ছে, আমি এত টাকা আত্মসাৎ করেছি, ক্রেডিট কার্ড জালিয়াতি করেছি এবং আমি পিপিপি লোন জালিয়াতি করেছি, আমার ইজ্জত চলে যাবে, তখন আপনি তার সাথে নেগোসিয়েশনে যাবেন এবং তাকে $1000-2000 দিবেন। যখনই $2000 তাকে দিবেন সে পরের দিন আপনার সম্পর্কে লেখা বন্ধ করবে। এদিকে আহত অনিক রাজকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত সাংবাদিক নিউ ইয়র্কের পাশের শহর কানেটিকাটে বসবাস করেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবার নতুন ঘর পেলেন পিরোজপুরের হতদরিদ্র শাহিনুর বেগম। জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নে বিকেলে নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর ফরহাদ হালিম ডোনার। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানান শাহিনুর। বলেন, ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছেন বহু বছর, কখনো ভাবেননি নিরাপদ মাথা গোজার ঠাঁই হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 412 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 118 জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন 29,044 জন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে 102 জন, চট্টগ্রাম বিভাগে 77 জন, ঢাকা বিভাগে 51 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 69 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 53 জন, খুলনা বিভাগে 26 জন এবং ময়মনসিংহ বিভাগে 4 জন, রাজশাহী বিভাগে 30 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মানুষের কর্মব্যস্ত জীবনে একটুখানি বিনোদন কিংবা কিছুটা প্রশান্তির অন্যতম জনপ্রিয় মাধ্যম বাংলা নাটক। দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির এমনই একটি নাটক ভাই ভাবি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নির্মাতা জুলফিকার ইসলাম শিশিরের লেখা গল্পে বাজিমাত করেছে নাটকটি। 1 মাসেরও কম সময়ে 1,10,00,000 দর্শক দেখেছেন এই নাটকটি। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের বিনোদন জগতে চলচ্চিত্রের একসময় সোনালী যুগ থাকলেও সেই জৌলুসান নেই। তবে দেশে টেলিভিশন বা ছোট পর্দার কাজ ও কাজের মান সবসময় হয়েছে দর্শক নন্দিত। ছোট পর্দার নির্মাতারা যেমন তাদের নির্মাণে মুনশিয়ানা দেখাতে ভুল করেননি, তেমনি দর্শকও ভালো মানের নাটক লুফে নিতে ভুল করেননি। ঠিক তেমনি একটি নাটক ভাই ভাবি। আমাদের ফ্যামিলি ড্রামার দর্শক আছে, মানুষজন ভালো নাটক এখনো দেখতে চায়, ভালো স্টোরি দেখতে চায়, তো সেই জায়গা থেকে দর্শক এটাকে অনেক ভালো রিসিভ করেছে। ভাই ভাবি মাত্র 9 ঘন্টায় ছুঁয়েছে 1 মিলিয়ন ভিউয়ের গৌরব। আর ঈদ উল আজহা উপলক্ষে এনটিভিতে প্রদর্শিত নাটকটি গত জুলাইয়ের শেষ ভাগে অনলাইনে দেখার সুযোগ পান দর্শকরা। এরই মধ্যে যা দেখেছেন 1 কোটিরও বেশি দর্শক। নাটকের এমন সাফল্য উদযাপনে কেক কাটেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমদ। তো এনটিভির নাটকের দর্শকের একটা সবসময় একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে এনটিভির নাটকের প্রতি। এই দর্শকপ্রিয়তা পাওয়ার যে শর্তগুলো সেটা এনটিভি আসলে পূরণ করে বলেই দর্শকপ্রিয়তা পায় এনটিভির নাটক। আর এনটিভি সবসময় দর্শকের কথা ভেবে সুস্থ ও স্বাভাবিক ধারার বিনোদন উপস্থাপন করতে বদ্ধপরিকর। ভাই ভাবি ছিল এরকমই একটা ভালো কন্টেন্ট যেটা খুব অল্প সময়ে মানুষ তাদের দেখেছে এবং প্রচুর কমেন্ট এসেছে, প্রচুর প্রশংসা এসেছে। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সুস্থ বিনোদনে প্রয়াস অব্যাহত রাখবে এনটিভি। এই বাড়িতে থাকতে হইলে কাজের লোকের মতোই থাকতে হইব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।